গল্প বলি এসো। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তাহলে আর কি, চলে এসো। আজকে শোনাবো আশাপূর্ণা দেবীর একটি ছোট গল্প, ভাঙন। তাহলে শুরু করি। বাজারের থলেটা রান্নাঘরের রোয়াকে নামাইয়া রাখিয়া প্রফুল্ল মানসীকে উদ্দেশ্য করিয়া সহাস্যে কহিল, সামনের বাড়িতে যে লোক এসে গেল। মানসী স্বামীর সাড়া পাইয়াই বাহিরে আসিয়াছিল, হাতে খুন্তি, আঁচলখানা কোমরে জড়ানো, কপালের উপর ঘামে ভেজা ২-৪ গাছি চুল, রাঙা মুখ আগুনের তাতে আরো রাঙিয়াছে। দরিদ্রের সংসার, নিজের উপর অবহেলার অন্ত নাই। অবহেলায় হয়তো অনেক ম্লান হইয়া গিয়াছে, তবু দেখিয়া অস্বীকার করিবার উপায় নাই যে সুন্দরী বলিয়া দাবি করিবার অধিকার তাহার আজও অক্ষুণ্ণ আছে। প্রফুল্লর বিমুগ্ধ দৃষ্টি লক্ষ্য করিয়া মানসী মৃদু স্মিতহাস্যে কহিল, হ্যাঁ গো, আমি তো তাই বলছিলাম। অত বড় বাড়ি শুধু শুধু পয়সা খরচ করে রং করছে না, নিশ্চয়ই ভাড়া হয়েছে। আচ্ছা, কত ভাড়া হবে বাড়িটার? কমপক্ষে ১০০-২৫০ তো বটেই। প্রফুল্ল ভুরু কুঁচকাইয়া অনুমানের ভঙ্গি করে। বাপ্পা, এত ভাড়াও দিতে পারে লোকে? শুনলে গা করকর করে। তা পরের কথাই বা বলবো কি, তোমরাও তো এককালে। যাকগে, কে এলো কে জানে, খুব বড়লোক নিশ্চয়ই। বড়লোক তো বটেই, ভুবনগড়ের মুখুজ্জে ওরা মস্ত বড় জমিদার। বয়স বেশি নয়, ছোকরা, আমাদের থেকে ছোটই হবে। ফাইন চেহারাখানা কিন্তু, গাড়ি থেকে নামলো দেখলাম। মানসী কৌতুক ও কৌতূহল মিশ্রিত স্বরে কহিল, ভুবনগড়ের মুখুজ্জে বললে? তোমাদের বয়সী? কি নাম, শুনেছ কিছু? নাম অবনী বলছিল, নীরেন মুখুজ্জে না কি। কেন বলো তো, চেনাশোনা আছে নাকি? মানসী দুষ্টুমির হাসি হাসে, চেনা নেই, তবে হলে হতে পারত চেনা। সাংঘাতিক চেনা একেবারে। সমস্ত ঠিক, নেমন্তন্ন চিঠি ছাপাতে যাচ্ছে, পরশু আশীর্বাদ। হঠাৎ সম্বন্ধ গেল ভেঙে। তাই নাকি? ভাঙল যে হঠাৎ? প্রফুল্ল স্বরে আগ্রহ লক্ষিত হইল না। বাজারের থলি হাতে পথে দাঁড়াইয়া এতক্ষণ সে নবাগতের ঐশ্বর্যের বিপুলতা অনুমান করিতেছিল। মানসী স্বামীর অনাগ্রহ লক্ষ্য করিল না, হাসিয়া কহিল, কানাঘুষো শোনা গেল ছেলের নাকি সেই বয়সেই পাখা উঠেছে। কে বললে যেন? আমাদের ওই লীলা পিসিমা, দেখেছ তো তাকে? তিনি। ওদের কার কে হয় যেন ওরা। সত্যি মিথ্যে ভগবান জানেন। মার তো ধারণা মিথ্যে ভাঙচি দিয়েছেন গায়ের জ্বালায়। কিন্তু বাবাকে জানো তো, এসব বিষয়ে কি রকম কড়া। প্রফুল্ল কপালটা কুঁচকাইয়া কহিল, কেন, গায়ের জ্বালাটা কিসের? আহা, আর বুঝছ না? মানসী ছেলে মানুষের মতো মাথা দুলাইয়া বলে, তোমার যদি কোনো বুদ্ধি থাকে। উনি অত অত টাকা খরচ করে একটা মেয়েরও তেমন বিয়ে দিতে পারলেন না। আর বাবা গরিব গেরস্ত মানুষ। মেয়ের একটু কটা চামড়ার জোরে খামোখা জমিদারের বেয়াই হয়ে বসবেন, এতে গায়ের জ্বালা না হয়ে পারে? লীলা পিসি নামধারিণী ভদ্রমহিলার ঠিক কি হইয়াছিল বলা যায় না, অনেক দিনের ব্যাপার। বর্তমানে নিরীহ প্রফুল্লর হঠাৎ কোথায় যেন একটু জ্বালা ধরিয়া যায়, এবং তাহারই প্রতিক্রিয়া স্বরূপ ঈষৎ ব্যঙ্গহাস্যে মুখ বাঁকাইয়া বলে, "হুঁ, অদৃষ্ট তোমার! কোথায় বুইক কারে চড়ে দুবেলা হাওয়া খাবে তা নয়, হাঁড়ি ঠেলতে ঠেলতে হাড় কালি। তোমার বাবার বুদ্ধির প্রশংসা করতে পারলাম না।" মানসীও সম্পূর্ণ সায় দিয়া স্বচ্ছন্দ গলায় উত্তর দেয়, যা বলেছ, এতটা রূপ আমার আগুন তাতে ঝলসে ঝলসে বাজে খরচ হয়ে গেল।
কি বলো, হলো না? ইতিমধ্যে উনানে চাপানো কড়াখানা তার স্বরে অসহিষ্ণুতা প্রকাশ করিতেছিল। এক ঝলক হাসির সহিত কথাটা শেষ করিয়া তড়িৎপদে রান্নাঘরে ঢুকিয়া পড়িল। কথাটা স্বামীর মুখে কিরূপ ছায়াপাত করিল জানিয়া গেল না। করিতে পারে এ সন্দেহ অবশ্য তাহার মনের কোণেও উদয় হয় নাই। পরিহাসকে নিছক পরিহাস বলিয়া বুঝিবার মতো বুদ্ধির অভাব প্রফুল্লর নাই। তবু কাচের বাসনে চির খাওয়ার মতো কোথায় যেন খচখচ করিতে থাকে। জমিদারের ঘরে না হোক, মানসীর বাবা কন্যার বিবাহ ভালোই দিয়াছিলেন। অবশ্য কন্যার কটা চামড়াই মুখ্যত দায়ী। প্রফুল্লর বাপ তখন বাঁচিয়া, সরকারি চাকুরে, মাসে ৫-৬ শত টাকা উপায় করেন। বড় ছেলে অমূল্য মোটা মাহিনার কোনো এক মার্চেন্ট অফিসে ঢুকিয়াছে, আর ছোট প্রফুল্ল টাটকা এমএসসি পাস করিয়া বিশ্ব সংসারের উপর অবজ্ঞার দৃষ্টি হানিয়া প্রতিভাদীপ্ত নয়নে উজ্জ্বল ভবিষ্যতের পানে তাকাইয়া আছে। সে রাজ্যে দাদার মার্চেন্ট অফিসের ১৫০ টাকা নিতান্তই অকিঞ্চিৎকর। তবে অদৃষ্ট বলিয়া কথা, হয়তো মানসেরই ভাগ্যদোষ। বিবাহ হইল, স্বাভাবিক নিয়মানুসারে ২টি পুত্র জন্মাইতেও বিলম্ব হইল না। কিন্তু প্রফুল্লর উজ্জ্বল ভবিষ্যৎ ঔজ্জ্বল্য হারাইতে হারাইতে ক্রমশ মসীলিপ্ত হইয়া আসিল, এবং এইরূপ সংকটাপন্ন অবস্থায় প্রফুল্লর অবিবেচক পিতা একদা বিনা নোটিশে হার্টফেল করিলেন। ছেলেরা যে বিষয়ে কখনো মাথা ঘামাইবার প্রয়োজন অনুভব করে নাই, তাহাই সহসা মাথায় চাপিয়া বসায় অন্ধকার চক্ষে দেখিল। পিতা জমার ঘরে প্রকাণ্ড একটি শূন্য ছাড়া কিছুই বসাইয়া যাইতে পারেন নাই, এমনকি বাড়িখানি পর্যন্ত নিজের নহে। তবে ভদ্রলোক একেবারে বেপরোয়াও ছিলেন না। বরাবর ব্যয়ের মাত্রাটি আয়ের ইঞ্চিখানেক উপর দিয়া চালাইয়া আসিয়াছেন। সেইটুকুই সমান করিয়া লইতেই গাড়িখানি গেল। অতঃপর চলিল টানা কষার ধুম। কিন্তু কেবলমাত্র ব্যয় সংক্ষেপের জোরে ৫-৬ শত টাকায় ফাঁক পূরণ সহজ নহে। ১.৫ টাকা বাক্সের সাবানের পরিবর্তে টার্কিশ বাত ব্যবহার করিয়া এবং জবা কুসুমের পরিবর্তে নারিকেল তৈল মাখিয়াও অনেক বাকি থাকিয়া যায়। অথচ ছেলেরা ৩ টাকা পাউন্ডের জায়গায় ১৮ আনা পাউন্ডের চা খাইতে খাইতে সনিঃশ্বাসে ভাবে, অনেক কৃচ্ছ সাধন করিলাম। বধূরা ৩টা চাকরের একটা ছাড়াইয়া দিয়া ছেলেদের দুধের বোতল ধুইয়া লইতে লইতে সরোদনে বলে, বাবা, কি কষ্টেই পড়িয়াছি। সমস্যা সমস্যায় থাকিয়া যায়, সমাধান বিশেষ হয় না। কিন্তু ঈশ্বর নাকি অমর, তাই এই ভরা কলিকালেও মাঝে মাঝে তাহার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। সংসারের এই ঘোরতর দুর্দিনে মূর্তিমতী সমাধান আসিলেন অমূল্যর বিধবা শাশুড়ির মূর্তি ধরিয়া। তিনি আসিয়াই কন্যার পরলোকগত শ্বশুর মিনসের অবিমৃষ্যকারিতার উল্লেখ করিয়া এমনি কটুকাটব্য শুরু করিলেন যে ছেলেদের নিঃসন্দেহ হইতে বিলম্ব হইল না। পিতা তাহাদের রাজার হালে মানুষ করিয়া শত্রুতা সাধিয়াই গিয়াছেন। তাহার পরই ভদ্রমহিলা কিছুমাত্র অর্থ সাহায্য না করিয়া কেবলমাত্র বুদ্ধির সাহায্যে এমন সুচারু বন্দোবস্ত করিয়া ফেলিলেন, যাহার বিরুদ্ধে কাহারও কিছু বলিবার রহিল না। পরের অঙ্কে দেখা যায়, অমূল্য মার্চেন্ট অফিসের ২০০ টাকার কল্যাণে খাইয়া পড়িয়া আছে, মন্দ নয়। ৪০ টাকা বাড়ি ভাড়া দেয়, ঝি রাখিয়াছে, ছেলের বাহন স্বরূপ বাটুল একটি চাকরও রাখিয়াছে। বামুন রাখে নাই, রাখিবার প্রয়োজনও হয় নাই। স্নেহময়ী শাশুড়ি ঠাকুরানী স্বতঃপ্রবৃত্ত হইয়া এই গুরুদায়িত্বভার মাথায় বহিয়া কন্যার গৃহেই রহিয়া গিয়াছেন। অমূল্য রান্নাঘরের কোণে পূর্বকালের কার্পেটের আসন পাতিয়া
শাশুড়ির হাতের উল্টাইয়া পাল্টাইয়া ভাজা আটার পরোটা খাইতে খাইতে বিগলিত চিত্তে রন্ধনকারিণীর অপূর্ব গুণবত্তার তারিফ করে এবং ইতিপূর্বে যে এরূপ উপাদেয় বস্তু আস্বাদ করিবার সৌভাগ্য ঘটে নাই সে কথা অকপটে স্বীকার করিতে দ্বিধা করে না। অমূল্যর স্ত্রীও মাতৃদেবীর নিপুণ কর্ণধারিত্বে কিরূপ ভরাডুবি হইতে উদ্ধার হওয়া গিয়াছে তাহাই বিশদভাবে বুঝাইয়া বুঝাইয়া মহিমামুগ্ধ স্বামীকে স্তব্ধ বাক্যহারা করিয়া রাখে। মোটের উপর তাহারা ভালোই আছে। এদিকে প্রফুল্ল দিগ্বিদিক জ্ঞান শূন্য হইয়া টাকা ৫৫ একটা কেরানিগিরি সংগ্রহ করিয়া ফেলিয়াছে। কপাল জোরেই বলিতে হয় বৈকি। ২২টি টাকার বিনিময়ে আলাদা একখানি বাড়ি জুটিয়া যাওয়াও কম ভাগ্যের কথা নয়। বাড়ি বলিতে অবশ্য একখানি ঘর, পাশে সরু একফালি ঘরের মতো, ২ হাত লম্বা চওড়া একটু রান্নাঘর এবং তদনুপাতে কিঞ্চিৎ রোয়াক। তবু কলের জল লইয়া কাহারও সহিত কলহ করিতে হয় না। শ্যাওলা ধরা ছাদের টুকুতে উঠিতে ভাঙা নড়বড়ে কাঠের সিঁড়িও একটা আছে। মানসী দুর্দশা দেখিয়া প্রফুল্ল নিজের অবস্থা বিপর্যয়ে কষ্ট অনুভব করিতেও ঘৃণাবোধ করে এবং বাজারের থলি হাতে পথে বাহির হইবার সময় ময়লা মোটা শাড়ি পরা কর্মক্লান্ত মানসীকে দেখিয়া মনে বল সঞ্চয় করিয়া লয়। আবার মানসীও চিরদিন সুখের ক্রোড়ে লালিত স্বামী বেচারার দুরবস্থার জন্য নিজেকেই অনেকাংশে দায়ী মনে করিয়া আপনার চেষ্টায় যথাসম্ভব স্বাচ্ছন্দ্য দিতে ত্রুটি করে না। অহরহ অদৃষ্টকে ধিক্কার দেওয়ার পরিবর্তে অদৃষ্টকে মানিয়া ও মানাইয়া লইয়া তাহারাও মোটের উপর ভালোই আছে বলা যায়। তবে এসব অনেক দিনের ঘটনা। এখন তাহাদের ২টি ছেলেই স্কুলে পড়ে। প্রফুল্লর ২৫ টাকা মাহিনা বাড়িয়া আছে। সন্ধ্যায় একটা টিউশনি করিয়াও কিছু হয়। যে স্মৃতি সদ্য ক্ষতের মতো গভীর বেদনাময় ছিল এখন আর তাহাতে জ্বালা নাই। মনে মনে অতীত সৌভাগ্যের রোমন্থন করিতেও মন্দ লাগে না। এমনকি কোনো এক দুর্বল মুহূর্তে বন্ধুমহলে গল্পচ্ছলে রাজার হালে কাটানোর ইতিবৃত্ত শুনাইয়া দিবার লোভ দুর্বার হইয়া উঠে প্রফুল্লর। এই একটানা জীবন ছন্দের মাঝে একটা বেসুরা আওয়াজ করিল সামনের বাড়ির নূতন ভাড়াটিয়া। কেন বলা যায় না, একটা অকারণ তিক্ততায় মনটা প্রফুল্ল সকাল হইতেই বিরস হইয়া রহিল। অফিস যাইবার মুখে ইহাদের ইতিমধ্যেই সাজাইয়া ফেলা ড্রয়িং রুমের পানে তীব্র ঈর্ষাকুটিল দৃষ্টি নিক্ষেপ করিয়া ভাবিতে ভাবিতে গেল মিথ্যা নিন্দা রটাইয়া অথবা অযথা জ্বালাতন করিয়া ইহাদের পাড়া হইতে দূর করিয়া দেওয়া একেবারে অসম্ভব কি না। বাড়িওয়ালার ভাগ্নে অবনীর সহিত তাহার হৃদ্যতা আছে। দুপুরে খাওয়া দাওয়া সারিয়া মানসী আজ অনেক দিনের পর ছাদে উঠিল। কাঠের সিঁড়িটা গত কয়দিনের ঝড় জলে আরো অমজবুত হইয়া গিয়াছে। সাবধানে ধরিয়া ধরিয়া ওঠে। ইচ্ছাটা অবশ্য নূতন প্রতিবেশী সম্বন্ধে তথ্য সংগ্রহ করা, স্ত্রীলোকের স্বাভাবিক কৌতূহল। তাছাড়াও আর কিছু কারণ ছিল কিনা কে বলিবে, মানসী নিজেই কি জানে। বর্ষাকালের মেঘ ভাঙা রৌদ্রে মাথা পুড়াইয়া সারাদিনে অনেক কিছু তথ্যই সংগ্রহ হয়। ঠিক সামনের বড় বড় দক্ষিণ খোলা ঘর ২খানা যে স্বয়ং গৃহস্বামীর ব্যবহারের জন্য নির্বাচিত হইয়াছে সে কথা মানসীকে বলিয়া বুঝাইবার প্রয়োজন নাই। সাজসজ্জা দেখিয়া বুঝিবার বুদ্ধি তাহার আছে। ভিতর দিকে আরো অনেক ঘর, ভালো দেখা যায় না। ৩ তলার বড় ঘর ২টি অধিকার করিয়াছেন একটি বর্ষীয়সী বিধবা। কর্তার মা হওয়াই সম্ভব। ফর্সা রং, চারহারা গড়ন,
আধুনিক প্রথায় বব ফ্যাশনে চুল ছাঁটা, চিকনের সেমিজ গায়ে, মিহি আদ্যির থান পরা, দ্বারে দারোয়ান, বিস্তর দাসদাসী। এই কয় ঘণ্টার মধ্যেই রেডিওর সুব্যবস্থা হইয়াছে এবং কাঠফাটা দুপুর রৌদ্রে কুমারী অমুক দেবীর একখানি কীর্তন ভাজা শুরু হইয়াছে। মানসী বিস্মিত হইয়া দেখে কোনোখানেই যেন নূতন উঠিয়া আসার চিহ্নমাত্র নাই। আসবাবপত্র এমনি সুবিন্যস্ত যে দেখিলে মনে হয় ইহারা বুঝি বহুদিনের বাসিন্দা। নিঃশ্বাস ফেলিয়া ভাবে, বড়লোকের সবই ভালো। ফ্যাকাশে ফর্সা রোগা টিনটিনে একটা বছর সাতেকের মেয়ে বারান্দায় ইজি চেয়ারে বসিয়া পশম ও বোনার কাঁটা হাতে হতাশ নয়নে আকাশপানে চাহিয়া বোধ করি দার্শনিক গবেষণাই করিতেছে। মানুষের ইচ্ছা হয় ডাকিয়া দুকথা শুধায়, কিন্তু রাস্তার এপার হইতে ডাকিয়া ওপারের প্রতিবেশীর সহিত আলাপ করা রুচিতে বাধে। তাছাড়া নিজের দৈন্যদশাগ্রস্ত বাড়িখানাও কম বাধা নয়। নিচে বিস্তর কাজ অপেক্ষা করিতেছে। সময় নষ্ট করিলে অসুবিধার অন্ত থাকিবে না। তবু কে যেন মানসীকে এই শ্যাওলা পড়া ছাদের কোণটুকুতে আটকাইয়া রাখে। কি দেখিবার আশায় সে এমন উদ্গ্রীব হইয়া ঠায় রৌদ্রে দাঁড়াইয়া থাকে, অনুমান করা কঠিন। নামিয়া যখন আসে হঠাৎ মনটা তাহার ভারী হালকা ঠেকে। হাতের কাজ হাওয়ার মতো সারা হইয়া যায়। অনেক দিনের পর একটু বিশেষ করিয়া প্রসাধন করিতে সাধ যায়। ইচ্ছা হয় প্রফুল্ল যদি সন্ধ্যা হইতেই বাড়ি আসিত। ইচ্ছা হয়, কিন্তু থাক, সকল ইচ্ছা প্রকাশ করিতে নাই। টিউশনি সারিয়া প্রফুল্ল যখন অনেক রাতে বাড়ি আসে, তখন অবশ্য এ চাঞ্চল্যের কিছুই অবশিষ্ট থাকে না। রাত্রে পড়িবে বলিয়া যে ফিকা নীল রঙের শাড়িখানি বাহির করিয়া রাখিয়াছিল, লুকাইয়া এক সময় বাক্সে তুলিয়া ফেলে। আহারে বসিয়া নানা কথার মধ্যে পাড়ার গল্পও হয়। ঘর দুয়ারের বিবরণ দিতে দিতে মানসী নাক সিটকাইয়া বলে, মা গো, গিন্নিটা কি পাহাড়ে মোটা, তোমায় কি বলবো, একটি শ্বেত হস্তি বিশেষ। আবার চুল ছাঁটার কায়দা কত, সাজের বাহারই বা কম কি। বড় মানুষের যেন সবই বিটকেল, কিন্তু মজা দেখো, বউটা আবার তেমনি রোগা, ঠিক একটি কাঠের পুতুল। ফর্সা বটে, হলে হবে কি, কোনো যদি জৌলুস আছে, কাগজের মতন সাদা, নিরক্ত রং। চুল তো নেই বললেই হয়, মাঠ বেরোনো কপাল। সেই ৩ গাছি চুল নিয়ে প্রকাণ্ড ড্রেসিং টেবিলের সামনে আঁচড়াতে বসা দেখে এমন হাসি পাচ্ছিল। অসুখ বিসুখ আছে নাকি কে জানে, নড়ছে হাঁটছে যেন শরীরে প্রাণ নেই, এমনি নির্জীব ভাব। যাই বলো বাপু, অমন ঘর সংসারে ওরকম বউ মোটেও মানায় না। প্রফুল্ল এতক্ষণ নিঃশব্দে আহার করিতেছিল, এইবার মুখ তুলিয়া বলে, ঠিক যেমন তোমায় মানায় না এ সংসারে। মানুষই নিজের ঝোঁকে বকিয়া যাইতেছিল, স্বামীর কথায় থতমত খাইয়া বলে, ও আবার কি কথার শ্রী? শ্রী না থাক, সত্যি। প্রফুল্ল বলে, সত্যি মানসী, তোমায় দেখলেই মনে হয় যেন রাজার রানী হবার জন্যে জন্মেছিলে, কিন্তু একটা লক্ষ্মী ছাড়া হতভাগার হাতে পড়ে কেবল কষ্ট পেলে। হয়েছে, আর কবিত্বই কাজ নেই, কি সব বড় বড় কথা, উফ। মানসী লঘু পরিহাসের হাওয়ায় স্বামীর মনের মেঘখানা দূর করিয়া ফেলিতে চেষ্টা করে, কৃতকার্য হয় না। প্রফুল্ল হাসে না, ঠোঁটের কোণে একটা বাঁকা হাসির আভাস টানিয়া আনিয়া উত্তর দেয়, বড় কিছু করবার ক্ষমতা তো নেই, বড় বড় কথা কওয়া ছাড়া। মানসী গভীর দৃষ্টিতে স্বামীর প্রতি চাহিয়া বলে, খুব পয়সা থাকলেই খুব সুখ হয় না? প্রফুল্ল
এইবার মৃদু হাসে, বলে, খুব থাকলে খুব হয় কিনা গ্যারান্টি দেওয়া শক্ত, তবে না থাকলে যে কিছু হয় না তাতে আর সন্দেহ করবার নেই। তোমার মতন নিঃসন্দেহ হতে পারছি না, মানসী বলে। কেন, আমরা কি সত্যিই খুব দুঃখে পড়ে আছি? তা তো কই মনে হয় না। একটা পয়সাওয়ালা মাতাল গোয়ারের হাতে পড়লেই বুঝি মনে হয় না সেটা তোমার মহত্ব, প্রফুল্ল মানসীর কথার মাঝখানেই বলিয়া ওঠে। তবে এও সত্যি, সচ্চরিত্রতাই পুরুষের একমাত্র সার্টিফিকেট নয় মানসী। অক্ষমতায় কি কম অপরাধ? মানসী যথার্থই ক্ষুব্ধ হয়, ম্লান হইয়া বলে, তোমার আজ হলো কি বলতো? যত সব ছাইপাঁশ কথা মাথায় খেলাচ্ছ কেন? এসব অনাসৃষ্টি কথা পাচ্ছ কোথায়? একে তো দিনরাত খাটুনি, তার উপর মন খারাপ করে শরীর মাটি করতে হবে না। চলো, শোবে চলো। স্বল্প পরিসর ঘরখানি জুড়িয়া মেহগিনি কাঠের জোড়া পালঙ্ক পাতা, সযত্নে পরিপাটি করিয়া পাতা ফর্সা বিছানাটি যেন সাদর আমন্ত্রণ জানাইতেছে। বিগত দিনের গৃহসজ্জার অনেক বস্তুই বিক্রয় হইয়া গিয়াছিল, বাকি যাহা অমূল্যর কাছেই রহিয়া গিয়াছে। ছোট বাড়ি, নিতান্তই ছোট বলিয়া প্রফুল্ল কিছুই প্রায় আনে নাই, শুধু মায়া কাটাইতে পারে নাই এই খাটখানির। এই খাটে তাহাদের ফুলশয্যা হইয়াছে, ইহারি কোলে শুইয়া তাহারা পরস্পরকে চিনিয়াছে, ভালোবাসিয়াছে, বিশ্ব সংসার ভুলিয়াছে। তাহাদের নিবিড় প্রেমের মধ্যে ইহারও যেন কিছু অংশ আছে। আজ যখন অর্ধেক রাতে চাঁদ ওঠে, গলির জানালার ভিতর দিয়া এক ফালি আকাশ উকি মারে, সরু একটু জ্যোৎস্নার রেখা বিছানায় আসিয়া পড়ে। বর্তমানকে তাহারা হারাইয়া ফেলে, ফিরাইয়া পায় অতীতকে। আনন্দময়ী মানসী রহস্যময়ী হইয়া ওঠে। প্রফুল্লও আর জীবনযুদ্ধে পরাজিত লাঞ্ছিত প্রফুল্ল নয়। মর্তের মানুষ দুইটি ইহারই কোলে শুইয়া স্বর্গের স্বপন দেখে। কিন্তু আজ বোধ করি প্রফুল্লকে ভূতে পাইয়াছে। তাহার স্বাভাবিক প্রফুল্লতা ফিরাইয়া আনিতে মানসীর সকল চেষ্টা ব্যর্থ হইয়া যায়। অবশেষে শেষ ব্রহ্মাস্ত্র নিক্ষেপের মতো অভিমান করিয়া মাটিতে নামিয়া শোয়। চিরপ্রথা মতো অভিমানিনীকে ভূমিশয্যা হইতে তুলিয়া আনার কোনো লক্ষণ না দেখাইয়া শুধু ঠান্ডা লাগার অজুহাতে উঠিয়া শুইবার অনুরোধ জানাইয়া প্রফুল্ল পাশ ফিরিয়া শোয় এবং এক সময় বোধ করি ঘুমাইয়া পড়ে। অনেক রাতে মানসীর ঘুম ভাঙিয়া যায় শীতল মাটির স্পর্শে। স্বামীর সস্নেহ আহ্বানের প্রতীক্ষায় জাগিয়া থাকিতে থাকিতে বেচারা কখন ঘুমাইয়া পড়িয়াছিল। বর্ষার জোলো হাওয়ায় অল্প শীত করিতেছিল। কিছুক্ষণ চুপচাপ বসিয়া থাকিয়া জানালার ধারে উঠিয়া আসে, হয়তো জানালাটা বন্ধ করিতেই আসে, কিন্তু করে না। আপনার অজ্ঞাত সারে সামনের বড় বাড়িখানার পানে চোখ তুলিয়া চায়। স্তব্ধ অন্ধকার বাড়িখানার একটি মাত্র ঘর যেন জাগিয়া বসিয়া আছে। নীলাভ মৃদু আলো জ্বালা, যেন রূপকথার পড়া স্বপনপুরীর মতো। দোদুল্যমান মশারির ঝালরগুলি বৈদ্যুতিক পাখার পূর্ণ বেগের পরিচয় দিতেছে। হয়তো গৃহস্বামী অনুপস্থিত, হতভাগিনী বধূ নেটের মশারির ভিতর পালকের গদিতে শুইয়া দীর্ঘশ্বাস ফেলিয়া রাত্রি ভোর করে। উহার অসহায় অবস্থা কল্পনায় আনিয়া আহা করিতে গিয়া অকস্মাৎ নিজেকে মানসীর আরো অসহায়, আরো দুর্বল মনে হয়। কিছুক্ষণ পূর্বের মনের যে জোর লইয়া প্রফুল্লর কথা হাসিয়া উড়াইয়াছে, রাত্রির অন্ধকারে তাহাকে আর কোনোখানে খুঁজিয়া পায় না। মনে হয় দীর্ঘদিন ধরিয়া কে যেন তাহাকে ঠকাইয়া আসিয়াছে। জীবনের কি
সত্যই কোনো অর্থ আছে? কোনো অর্থ, কোনো সার্থকতা? না শুধু অসহায় মানুষকে লইয়া বিধাতার একটা অর্থহীন রূঢ় পরিহাস? তাই লাঞ্ছিত মানুষ আত্মবঞ্চনায় বিধাতাকেও ঠকাইতে চায়। কিন্তু ভিতরে ভিতরে অহোরাত্র যে ক্ষয় চলিতেছে, তাহার পূরণ করিবে কে? উত্তর দিবার কেহ নাই। শুধু স্বল্প পরিসর সংকীর্ণ ঘরখানা লণ্ঠনের স্তিমিত আলোকের আধো ছায়ায় আপনার কুশ্রী দৈন্য লইয়া তীব্র ব্যঙ্গে হাসিয়া ওঠে। চুন বালি খসা ইট বাহির করা দেওয়াল চারিখানা নিঃশব্দে দাঁত মেলিয়া তাহাতে যোগ দেয়। জানলাটা বন্ধ করিয়া দিয়া মানুষই ক্ষণকাল কি ভাবে। তাহার পর পাশের ঘরে ছেলেদের বিছানার এক প্রান্তে জড়সড় হইয়া শুইয়া পড়ে। হঠাৎ এক সময় মনে হয় প্রফুল্ল মিথ্যা বলে নাই। অসচ্চরিত্রতা যদি অপরাধ হয়, অক্ষমতাও কম অপরাধ নয়। সেই রাত্রির পর অনেক রাত্রি কাটিয়াছে, অনেক রাত্রি, অনেক দিন। বহুদিন তাহাদের খবর রাখি নাই। খবর একদিন লইয়া আসিব আসিব করি হইয়া ওঠে না। মাঝে একদিন অবনীর মুখে শুনিলাম তাহারা নাকি বাসা বদলাইয়াছে, উঠিয়া গেছে বালিগঞ্জে। অবস্থা ফিরিয়া গেল নাকি? আজ সকালে খবরের কাগজের ভাঁজ খুলিয়া দেখি প্রফুল্লর ফটো ছাপিয়াছে। প্রফুল্ল চট্টোপাধ্যায় অফিসের ক্যাশ ভাঙিয়া উধাও হইয়াছে, তাহারই বিবৃতি সমেত ফটো। এতক্ষণ শুনছিলে আশাপূর্ণা দেবীর ছোট গল্প ভাঙন। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর বেল আইকনটিতে প্রেস করে রেখে দাও, যাতে আমি ভিডিও আপলোড করলেই সর্বপ্রথম তোমার ফোনে নোটিফিকেশন চলে যায়। আজ তাহলে আসি। ভালো থেকো সবাই। হাজির হব আরো একটি সুন্দর গল্প নিয়ে।